সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রি ইংলিশ ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের রাইটিং অংশ দেখাবো। এখানে মার্ক থাকবে হচ্ছে 10, আর একটা ক্লাসের মধ্যে তোমাদের 10 মার্ক নিশ্চিত করে দিব। যদি হচ্ছে তোমরা এইভাবে হচ্ছে লিখতে পারো বা হচ্ছে এভাবে পড়ো, তাহলে নিশ্চিত থাকো যে 10 মার্ক হচ্ছে তোমাদের মানে নিয়ে টেনশন করা লাগবে না, বা হচ্ছে এখান থেকে তুমি 10 মার্ক অর্জন করতে পারবা। কারণ এমন একটা টপিক, এটা হচ্ছে যদি একটা নিয়ম তুমি শিখো, তাহলে দেখা গেছে যে কোনো জায়গা থেকে আসলে তোমরা হচ্ছে এই নিয়মে লিখতে পারবা। মানে হচ্ছে নিশ্চিত 10 মার্ক থাকবে। তো যারা যারা যুক্ত হইছো অবশ্যই শেয়ার করে দিবা, যাতে করে হচ্ছে তোমাদের সহপাঠী যারা আছে সবাই উপকৃত হতে পারে। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ রাইটিং অংশের। আর এখানে হচ্ছে মার্ক থাকবে 10। আর তোমাদের হচ্ছে যেভাবে দেখাবো সাধারণত বিভিন্ন বইয়ের মধ্যে বা হচ্ছে তোমরা যেভাবে শিখছো যে একটা দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখার নিয়ম, তো ওইভাবে লিখলে খুব বেশি মার্ক থাকে না। তোমাদের হচ্ছে যেভাবে আমি বলবো ঠিক এভাবে যদি তোমরা লিখতে পারো, তাহলে কিন্তু 10 মার্ক কিন্তু এইখান থেকে তুলতে পারবা। এখন যে কোনো জায়গা থেকে আসুক, তো এটার হচ্ছে নির্দিষ্ট করে হচ্ছে এই ফরম্যাটটা, ধর হচ্ছে কিছু বিষয়ভিত্তিক নিয়ে হচ্ছে এই ফরম্যাট। তো এটা দিয়ে তোমাদের হচ্ছে কিছু বিষয়ভিত্তিক অ্যাড করতে হবে, তারপর হচ্ছে কোথায় কোথায় কারণ আছে, তারপর ক্ষতিকর দিক, এগুলো হচ্ছে এখানে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবা এটাও কিন্তু আজকে শেখাই দিব। তো সবাই হচ্ছে একটু দ্রুত লাইক বাটনে ক্লিক করে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা। তোমরা যদি শেয়ার করো তাহলে দেখা গেছে আমার শেয়ার করা লাগে না। তো তোমরা তোমাদের জায়গা থেকে যদি একটু শেয়ার করো তাহলে সবচেয়ে ভালো হয়। তো দেখো, এখন এটা হচ্ছে তোমার কি ব্যাড সাইড। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ব্যাড সাইড, আর একটা আছে হচ্ছে গুড সাইড। এখন ব্যাড সাইড একটা আছে, একটা হচ্ছে গুড সাইড। সাধারণত হচ্ছে ব্যাড সাইড একটা থাকে, সবসময় হচ্ছে পরীক্ষায় আসে, বা হচ্ছে তোমাদের একটা থাকে, এটা হচ্ছে ব্যাড সাইড থাকে, মানে কমন একটা। আর আরেকটা হচ্ছে তোমাদের গুড সাইড আছে, তো এটা হচ্ছে একটু কঠিন। এখন তোমরা কোনটা দেখবা? দেখো, তোমরা যদি ব্যাড সাইড দেখো তাহলে আর গুড সাইড দেখার দরকার হইতেছে না। তো এই ব্যাড সাইড দিয়ে হচ্ছে সবগুলো লিখতে পারবা, বা হচ্ছে একটা নিশ্চিত কমন পাইবা। তবে গুড সাইডও তোমাদের একটা আসে। ঠিক আছে, গুড সাইড আসে। এখন বলবো যে দুইটাই শিখে রাখা লাগবে কিনা। দেখো, এটা তো সে তোমার ইচ্ছা, যদি শিখে রাখো তাহলে সে তোমাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি বলবো যে ব্যাড সাইড একটা শিখলেই হয়। আর গুড সাইড সাধারণত হচ্ছে বিষয় ভিত্তিকের সাথে ওইভাবে যায় না, বা হচ্ছে ওই রকম না। তুমি ব্যাড সাইড লিখলে যে মানে গুছানো হবে, বা হচ্ছে তোমার মার্ক মানে একটু বেশি আসবে। আর গুড সাইড যদি তুমি শিখতে যাও, তাহলে দেখা গেছে ওই ক্ষেত্রে হচ্ছে মার্ক খুব বেশি আসে না, কারণ গুড সাইডের যে আইটেম গুলো আছে ওইটা গুড সাইড দিয়ে ওইভাবে হচ্ছে যায় না। তো এটা হচ্ছে একটু কঠিন টাইপের। গুড সাইড যেটা, এটা হচ্ছে একটু কঠিন টাইপের, তো ব্যাড সাইডটা হচ্ছে সহজ। তো এই জন্য হচ্ছে তোমরা সবাই যেটা করবা, এটা হচ্ছে তোমরা ব্যাড সাইড যেটা আছে এটা হচ্ছে শেখার চেষ্টা করবা। আচ্ছা, আমি একটু শেয়ার করি, তোমরা তো শেয়ার করো নাই এখনো। শেয়ার করলে সবচেয়ে ভালো হইতো। আচ্ছা, ডিগ্রি তৃতীয় বর্ষ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ যারা যারা হচ্ছে শেয়ার করছো। তো এখন ব্যাড সাইড দিয়ে হচ্ছে কোনগুলো লিখতে পারবা এটা তোমার দেখতে হবে ফার্স্ট টাইম। ঠিক আছে, ব্যাড সাইড দিয়ে হচ্ছে কোনগুলো লিখতে পারবা, আর কোথায় কোথায় হচ্ছে বিষয়টা বসাইবা, আর হচ্ছে কিছু আইটেম আছে যেটা হচ্ছে তোমাদের এই কিছু আইটেম যেটা, এটা হচ্ছে কিছু বিষয় তোমাকে অ্যাড করতে হবে। এগুলো হচ্ছে আমি আজকে দেখায় দিব। সাধারণত ফরম্যাট গুলো হচ্ছে আমরা পোস্ট করে দিই, কিন্তু হচ্ছে বিষয় ভিত্তিক কিছু লাইন অ্যাড করতে হবে। ওই লাইনগুলো হয়তো পোস্ট করা হয় না, বা ওইগুলো তোমরা পাও নাই, কিন্তু আজকে এগুলো তোমাদের দেখায় দিব। ঠিক আছে, তো এখন দেখো। আচ্ছা, রেহানুল ইসলাম, তারপর হচ্ছে শেষ বিকেলে পর শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে ঋত্বিক দে শেয়ার ডান, এমডি শাওন শেয়ার ডান, তারপর হচ্ছে রুবাইয়া হোসেন আতিকা শেয়ার ডান। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তোমরা যারা হচ্ছে শেয়ার করছো, সবাইকে হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমি মনে করি যে তোমরা যদি প্রত্যেকদিনে শেয়ার করে দাও, তাহলে দেখা গেছে আমার প্রথমে অতিরিক্ত কথা বলা লাগে না, দেখা গেছে আমি শুরু করতে পারি। কিন্তু যখন আমি শেয়ার করতে যাই তখন কিন্তু শেয়ার করার দিকে একটু মনোযোগ দেওয়া লাগে, তো এদিকে হচ্ছে মনোযোগ, স্ক্রিনের দিকে হচ্ছে মনোযোগটা দিতে পারি না।
এর জন্য কথা বেশি বলা লাগে। তো আজকে বলে দিলাম যে তোমরা হচ্ছে যদি সহযোগিতা করো তাহলে সুবিধা হয় সবচেয়ে বেশি। তো তোমরা একটু সহযোগিতা করো তোমাদের জায়গা থেকে। তো দেখো, এখন হচ্ছে ব্যাটসাইড রিলেটেড যেগুলো আছে এগুলো হচ্ছে তুমি দেখো যে এখানে ব্যাটসাইড রিলেটেড মধ্যে হচ্ছে ফুড এরারেশন আছে, তারপর হচ্ছে কপি ইন দ্য এক্সামিনেশন আছে, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন আছে, এয়ার পলিউশন আছে। এখন দেখো এইখানে যে বিষয়গুলো অ্যাড করা আছে প্রত্যেকটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? প্রত্যেকটা হচ্ছে এই তোমাদের হচ্ছে পরীক্ষার জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন এইগুলো তুমি যদি আলাদা করে শিখতে যাও শিখতে পারো, কোনো সমস্যা নাই। তবে হচ্ছে যদি একটা ফরম্যাট শিখে রাখো তাহলে এখানে ধরো 10টা আইটেম আছে বা ব্যাট সাইডের হচ্ছে 20টা আইটেম আছে, তোমার 20টা আলাদা করে শেখা লাগতেছে না, তোমার একটা ফরম্যাট শিখলে তোমার 20টা হয়ে যেতেছে। কারণ হচ্ছে বিষয়ভিত্তিক হচ্ছে অল্প 1-2 লাইন লিখতে মানে লিখে দিলে হইতাছে ভিতরে, আর বাকি অংশটুকু হচ্ছে তুমি একটা ফরম্যাটে শিখবা। যেহেতু 10 মার্কের একটা আইটেম, যত সুন্দর করে গুছানো লিখতে পারবা তো ফুল মার্ক এখান থেকে আসার সম্ভাবনা বেশি থাকবে। তুমি যদি একটা আইটেমে 10 থেকে তুমি 8 বা 9 তুলতে পারো তাহলে হচ্ছে আহ, তোমার জন্য হচ্ছে একটা পজিটিভ সাইড। ঠিক আছে? কারণ হচ্ছে তুমি পাস মার্ক লাগে হচ্ছে 40 টোটাল মানে ইনক্লুড সহ। তো এখানে যদি তুমি একটা আইটেমে 8, 9, 10 তুলে ফেলো তাহলে তো তোমার জন্য হচ্ছে যারা হচ্ছে পাস করার চিন্তা করো শুধু তাদের জন্য কিন্তু সহজ হয়। তো এই জন্য হচ্ছে রাইটিং অংশগুলো হচ্ছে সুন্দর করে ফরম্যাট অনুযায়ী লেখার চেষ্টা করবা। ঠিক আছে? তো এখন দেখো, আহ আমি হচ্ছে দেখাই তোমাদের হচ্ছে কিভাবে লিখবা। দীপ্ত ক্লাস ডান, তারপর হচ্ছে অগুনের বোমার ডান্সার, আচ্ছা অসংখ্য, সাগর আহমেদ ডান, আচ্ছা যারা যারা শেয়ার করছো অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে সাগর আহমেদ, ওয়ালাইকুম সালাম। ফরিদউদ্দিন স্যার, এটা কি পেড বেসে ক্লাস? না, এটা পেড বেসে ক্লাস না, এটা হচ্ছে ফ্রি ক্লাস। পেড বেসে ক্লাস হবে হচ্ছে রাত 9টা 30 মিনিটে। ওইখানে হচ্ছে গ্রামারের ক্লাস হবে। তো দেখো, এটা হচ্ছে প্রথমে হচ্ছে যে বিষয় যে জায়গাটা আছে, যেখানে বিষয়ের যে জায়গাটা আছে এখানে হচ্ছে বিষয় বসাইবা। ঠিক আছে? বিষয়ের যে জায়গাটা আছে এখানে হচ্ছে বিষয়টা বসাইবা। যেমন হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন আছে, ধরো হচ্ছে আমি ফুড অ্যাডাল্টারেশন নিয়ে হচ্ছে আমি লিখতেছি, তুমি সবগুলো দিয়ে লিখতে পারবা, যে কোনো একটা বিষয় এখানে বসাইলে হইতাছে। তো এখন ফুড অ্যাডাল্টারেশন যেটা আছে এটা এখানে বসাইবা। তারপর ইজ দ্য বিগেস্ট প্রবলেম প্রেজেন্ট টাইম, ইজ দ্য বিগেস্ট প্রবলেম প্রেজেন্ট টাইম মানে হচ্ছে বর্তমান সময়ে, প্রেজেন্ট টাইম হচ্ছে বর্তমান, প্রবলেম অর্থ সমস্যা সবাই জানো, বিগেস্ট অর্থ হচ্ছে বড়। তো এখন ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্যে ভেজালটা হচ্ছে এখন হচ্ছে বর্তমান সময়ে হচ্ছে বড় একটা সমস্যা। তো এটা কিন্তু শুধু বাংলাদেশে এরকম না, সারা বিশ্বে কিন্তু খাদ্য ভেজাল আছে। তো এটি তুমি এখানে বললা যে হচ্ছে একটা বড় সমস্যা প্রেজেন্ট টাইম, মানে বর্তমান সময়ে খাদ্য ভেজাল একটা বড় সমস্যা। তারপরে এই যে এখানে আবার দেখো এখানে বিষয় আছে, তো বিষয়ের জায়গায় হচ্ছে তুমি আবার বিষয়টা বসাবে, ফুড অ্যাডাল্টারেশন ইজ নট অনলি, এই যে এখানে দেখুন ইজ নট অনলি ইন আওয়ার কান্ট্রি, মানে হচ্ছে এটা শুধু আমাদের দেশে না, এটা শুধু আমাদের দেশে না, ইট ইজ নাও এ মেজর প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা শুধু আমাদের দেশে না, তো এটা হচ্ছে কি বড় একটা সমস্যা, মেজর প্রবলেম মানে হচ্ছে বড় একটা কি সমস্যা, ইন দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে সারা বিশ্বের একটা সমস্যা, শুধুমাত্র আমাদের দেশে না। তারপর হচ্ছে আবার এই যে বিষয় জায়গা হচ্ছে বিষয়টা বসাইলা, ফুড অ্যাডাল্টারেশন ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে। তো বিষয়ের জায়গা হচ্ছে ফুড অ্যালারেশন বসায়া তুমি হচ্ছে লিখলা যে ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে, মানে হচ্ছে মানে ডে বাই ডে মানে হচ্ছে দিন দিন, কন্ট্রোল অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ। ঠিক আছে? গোয়িং আউট অফ কন্ট্রোল মানে হচ্ছে তোমার কি এটা হচ্ছে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে, ডে বাই ডে মানে হচ্ছে দিন দিন খাদ্য ভেজালটা হচ্ছে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। তারপর হচ্ছে দেখো প্রেজেন্ট টাইম উই সি দ্যাট, বিষয়ের জায়গা হচ্ছে ফুড অ্যালারেশন বসাইলা, তারপরে ইজ মানে হচ্ছে এখানে বলা যায় প্রেজেন্ট টাইম মানে হচ্ছে বর্তমান সময়ে, বর্তমান সময়ে উই সি মানে হচ্ছে আমরা দেখতেছি, কি দেখতেছি, এই যে খাদ্যে ভেজাল, ফুড অ্যাডাল্টারেশন খাদ্যে ভেজাল ইজ ভেরি কমন ম্যাটার, মানে একটা মানে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াইছে, ম্যাটার মানে হচ্ছে একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াইছে, মানে অনেক স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খাদ্যে ভেজালটা তুমি চিন্তা করে দেখো, বর্তমান সময়ে খাদ্যে ভেজালটা কিন্তু মানে একটা স্বাভাবিক ব্যাপার। তুমি যখন বাজার করতে যাও বা হচ্ছে এই তুমি হচ্ছে যখন কোনো কিছু কিনতে যাও তুমি কিন্তু জানতেছো যে এই জিনিসটার মধ্যে ভেজাল আছে। তুমি ফল কিনতে যাও, অবশ্যই তুমি জানো যে ওইটার মধ্যে হচ্ছে ফরমালিন দেওয়া আছে। এখন চিন্তা করো, স্বাভাবিক এটা দিবেই, তোমার করার কিছু নাই। তো এটা তুমি জানিয়েই কিন্তু মানে জানার পরে কিন্তু কিনতেছো, তো এটা একটা স্বাভাবিক বিষয়। তুমি তরি তরকারি কিনতে যাও, তো এটার মধ্যে হচ্ছে তোমার কেমিক্যাল দেওয়া বা
এই ধরনের হচ্ছে কোনো কিছু মিশ্রিত করা। তো এই জিনিসটা তুমি জানতাছো, ঠিক আছে? জানার পরে কিন্তু কি জানতাছো, তার মানে হচ্ছে কি, মানে হচ্ছে এই বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে একটা স্বাভাবিক বিষয়ে দাঁড়িয়েছে খাদ্য ভেজাল, তুমি এটাই তুমি উল্লেখ করলা। তারপর হচ্ছে দেখো, দেখো হ্যাজ বিকাম এ কজ অফ সাফারিং ফর পিপল, মানে হচ্ছে তুমি বললা যে ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্য ভেজালটা হচ্ছে এটার ফলে কি সাফারিং করতেছে, ফর মানে ফর জন্য, কে সাফারিং করতেছে, পিপল অর্থ হচ্ছে মানুষজন, মানুষজন কি করতেছে, সাফার করতেছে। কেন সাফার করতেছে, কারণ হচ্ছে এই খাদ্য ভেজালের কারণে হচ্ছে সাফার করতেছে, ঠিক আছে? এখন দেখো, একটা ফরম্যাটই তোমাদের শেখাবো, ঠিক আছে? একটা ফরম্যাটই শেখাবো তোমরা, যদি হচ্ছে আমি মনে করি যে ভালো করে শিখতে পারো তাহলে একটাই তোমাদের এনাফ, ঠিক আছে? একটাই তোমাদের এনাফ। আচ্ছা তোমরা তো শেয়ার, অনেকে শেয়ার করছো বলছো, কিন্তু মাত্র 3টা শেয়ার হয়েছে, মাত্র 3টা শেয়ার হয়েছে। তোমরা যদি শেয়ার না করো তাহলে কেমনে? আচ্ছা আমি একটু শেয়ার করে দেই, তোমরা শেয়ার করো নাই আজকে। মাত্র 3টা শেয়ার। আচ্ছা তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে এই যে এখানে দেখো, কতটুকু গেছি, সাফারিং ফর পিপল, মানুষজন কি করতেছে এটার জন্য হচ্ছে কষ্ট করতেছে বা সাফার করতেছে বা সমস্যার সম্মুখীন হচ্ছে। তারপরে এজ এ রেজাল্ট মানে হচ্ছে এর ফলে পিপল নর্মাল লাইফ ইজ হ্যাম্পার, কি করতেছে দেখো এখানে, এই যে এর ফলে মানুষজনের পিপলস মানে হচ্ছে মানুষজনের নর্মাল লাইফ মানে স্বাভাবিক যে জীবনযাত্রা আছে এটা হচ্ছে কি করতেছে, হ্যাম্পার মানে বাধার সৃষ্টি করতেছে, বাধাগ্রস্ত হইতেছে। কেন বাধাগ্রস্ত হইতেছে, এই যে খাদ্য ভেজালের ফলে, এই এখানে বলা এজ এ রেজাল্ট মানে হচ্ছে এর ফলে হচ্ছে পিপল নর্মাল লাইফ ইজ হ্যাম্পার মানে হচ্ছে বাধার সৃষ্টি হইতেছে বা হচ্ছে ক্ষতিগ্রস্ত হইতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো আবার বিষয়, তুমি এখানে হচ্ছে বিষয় বসালে ফুড অ্যাডাল্টারেশন। তো এখন বলবা যে অন্য অন্য ফরম্যাটের মধ্যে মাত্র 2-3 জায়গায় হচ্ছে বিষয়ের কথা উল্লেখ করা আছে, অন্য অন্য যে ফরম্যাট গুলো আছে ওটু ফরম্যাট যাকে বলে। তো এইখানে মানে বেশি উল্লেখ করার কারণ কি, বেশি উল্লেখ করার কারণ হয়েছে যেহেতু তুমি ওটু ফরম্যাট শিখতেছো, ঠিক আছে? যেহেতু হচ্ছে তুমি ওটু ফরম্যাট শিখতেছো, তো এই ক্ষেত্রে এই কারণ হচ্ছে যে ওটু ফরম্যাট গুলো সাধারণত থাকে 2 জায়গায় বা 3 জায়গায়, হচ্ছে তোমার কি থাকে, 2 বা 3 জায়গায় হচ্ছে তোমার বিষয়ের নাম দেওয়া থাকে। তখন কিন্তু যিনি খাতাটা দেখে সে বুঝতে পারে যে তুমি হচ্ছে গুড সাইড আর ব্যাড সাইড দিয়ে কাজে মানে মানে লিখে দিছো মানে কাজে লাগাইছো। তো ওই ক্ষেত্রে হচ্ছে মার্ক কিন্তু ওই রকমই চিন্তা করে, মানে উনি যদি বুঝতে পারে যে তুমি ফরম্যাট দিয়ে লিখছো তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে অটো ফরম্যাটের মার্ক কত, মানে যিনি খাতা দেখে তখন কিন্তু মার্ক অটোমেটিক অর্ধেক কমে যায়, ঠিক আছে? তারপর লেখা খারাপ বানানে ভুল হইলে তারপর তো আরো কমে। তো বুঝতেই পারতেছো, যাতে করে হচ্ছে না বুঝতে পারে বা হচ্ছে তুমি তুমি এই বিষয়ের উপরেই লিখছো, মানে যে পরীক্ষা যে বিষয়ের উপর আসছে তুমি ওই বিষয়ের উপরে লিখছো, যাতে হচ্ছে বুঝতে পারে। এর জন্য হচ্ছে এখানে এভাবে সাজানো হয়েছে যাতে করে তুমি যে ফুড অ্যাডাল্টারেশনের উপরেই তুমি লিখছো, তুমি যদি এইভাবে লিখো তাহলে যিনি খাতা দেখবে সে নিশ্চিত বুঝতে পারবে যে না তুমি অন্য কোনো অটো ফরম্যাট বা অন্য কোনো কিছু ইউজ করো নাই, তুমি শুধুমাত্র হচ্ছে এই ফুড অ্যাডাল্টারেশনের উপরে লিখছো, বা হচ্ছে তুমি হচ্ছে তোমার এয়ার পলিউশনের উপরে লিখছো, বা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশনের উপরে লিখছো, বা লোডশেডিং এর উপর লিখছো, বা ট্রাফিক জ্যামের উপর লিখছো, যে কোনো একটার উপর হচ্ছে তুমি কি করছো, লিখছো, ঠিক আছে? বা করাপশনের উপর লিখছো, তখন কিন্তু মার্ক এখান থেকে তোমাকে ফুল দিতে বাধ্য উনি। তারপর দেখো বিষয় জায়গায় আবার ফুড অ্যাডাল্টারেশন বসালা, ইজ কজিং মেনি প্রবলেম ইন দ্য কান্ট্রি, তাহলে কি, এই যে এখানে বললা যে ফুড অ্যাডাল্টারেশন ইজ কজিং মেনি প্রবলেম ইন দ্য কান্ট্রি মানে হচ্ছে এর ফলে হচ্ছে তোমার কি হইতেছে, মেনি প্রবলেম হইতেছে মানে অনেক প্রবলেম তৈরি হইতেছে, সমস্যা তৈরি হইতেছে ইন দা কান্ট্রি। তো এই কথাটা তুমি বললা যে হচ্ছে কি তৈরি হইতেছে, এই খাদ্য ভেজালের ফলে অনেক সমস্যা তৈরি হইতেছে, ঠিক আছে? অনেক সমস্যা তৈরি হইতেছে, এই কথাটা হচ্ছে তুমি লিখলা যে খাদ্য ভেজালের ফলে অনেক সমস্যা হইতেছে, এটা একটা কারণ গেল, ঠিক আছে? মনে রাখো যে কি কি সমস্যা তৈরি হইতেছে এটাও তোমার একটা কারণ, মানে সে মেনি প্রবলেম মানে অনেক প্রবলেম।
তাহলে এই বিষয়ের উপরে এই সমস্যা হইতাছে, অনেক সমস্যা হইতাছে, এটা একটা কারণ তুমি উল্লেখ করলা। ঠিক আছে? তারপর হচ্ছে যে কি কি সমস্যা তৈরি হচ্ছে এই বিষয়ে টপিক ভিত্তিক কিছু লাইন। এখন তুমি চিন্তা করো, তুমি বাংলার দিক দিয়ে চিন্তা করো, খাদ্যে ভেজাল, খাদ্যে ভেজালের জন্য হচ্ছে কি কি সমস্যা তৈরি হয়। ঠিক আছে? খাদ্যে ভেজালের জন্য হচ্ছে কি কি সমস্যা তৈরি, তুমি বাংলার দিক দিয়ে তুমি চিন্তা করো। ঠিক আছে? যারা হচ্ছে বিষয়ভিত্তিক আলাদা করে শিখবা, তাদের সম্পূর্ণ কিন্তু শেখা লাগবে না, শুধু ফরম্যাটটা শিখে রাখবা। শুধু যে খাদ্যে ভেজালের জন্য কি কি সমস্যা তৈরি হতেছে এটা তুমি একটু আইডিয়া করে নিবা। এখন বলবা যে কোনগুলো পরীক্ষা আসবে, এটা বুঝবো কিভাবে? দেখো, পরীক্ষার আগে কিন্তু একটা সাজেশন হয়। ঠিক আছে? 4টা বা 5টা বা 6টা। তো ওইখানে এক ধরনের সাজেশন থাকে, তো ওই সাজেশন গুলো দেখা গেছে তুমি যদি ফলো করো, তাহলে এর ভিতর থেকে যে কোনো একটা চলে আসবে। ঠিক আছে? তখন হচ্ছে ওইটার যে সমস্যাগুলো আছে ওইগুলো হচ্ছে এখানে বসাইতে পারো। এখন তুমি খাদ্যে ভেজাল যেহেতু তোমাদের দেখাইতেছি, খাদ্যে ভেজালের জন্য হচ্ছে কি কি সমস্যা তৈরি হইতেছে এই বিষয়টা হচ্ছে তুমি চিন্তা করো। তো খাদ্যে ভেজালের জন্য হচ্ছে মানুষের রোগ হয়। ঠিক আছে? মানুষের ক্যান্সার হয়, স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, এমনকি মৃত্যু হয়। তো এই সমস্যা তৈরি হইতেছে। ঠিক আছে? এই ধরনের হচ্ছে 2-3টা পয়েন্ট হচ্ছে তুমি লিখবা। এটা হচ্ছে নিচে দেওয়া আছে। ঠিক আছে? নিচে তোমাদের দেখাবো, বিষয়ভিত্তিক হচ্ছে আলাদা আলাদা হচ্ছে দেওয়া আছে। ওই বিষয়টা হচ্ছে তোমাদের দেখাবো, টেনশনের কিছু নাই। তো কি কি সমস্যা তৈরি হচ্ছে এই বিষয়ে দুইটা বা 3টা পয়েন্ট তুমি লিখবা। যদি এভাবে লিখতে পারো তাহলে তোমার লেখা যদি ভালো হয়, হাতের লেখাটা যদি ভালো হয়, তাহলে তুমি 10-এ 10 পাইতে বাধ্য। কারণ তোমাকে 10-এ 10 দিতে হবে। তোমার যে হাতের লেখা ভালো থাকে, ফরম্যাট ঠিক থাকে, তাহলে তোমাকে এইটাই 10-এ 10 দিতে হবে। তারপর দেখো, দেয়ার আর মেনি রিজন ফর ফুড টলারেশন, যেখানে হচ্ছে বিষয়ের যে জায়গাটা আছে এখানে হচ্ছে আবার ফুড টলারেশন বসবে। ঠিক আছে? বিষয়ের জায়গায় হচ্ছে তোমার কি বসবে, আবার ফুড অ্যালার্জেন বসবে, মানে যে খাদ্যের ভেজালটা বসবে। এখন প্রথমে বলো যে কি কি সমস্যা তৈরি হচ্ছে এই বিষয়টা। তারপর হচ্ছে দেয়ার মেনি রিজন, মানে হচ্ছে দেয়ার মেনি রিজন মানে হচ্ছে অনেক কারণ আছে। রিজন শব্দের অর্থ হচ্ছে কারণ। তাহলে মেনি রিজন মানে হচ্ছে অনেক কারণ আছে। আর আগেরটা কি ছিল, মেনি প্রবলেম, মানে হচ্ছে অনেক সমস্যা আছে। তো এখানে হচ্ছে তুমি লিখলা হচ্ছে মেনি রিজন মানে হচ্ছে অনেক কারণ আছে। ঠিক আছে? কি অনেক কারণ আছে, এই কথাটা হচ্ছে লিখলা। তো তারপর হচ্ছে ফর, জন্য, এই যে কারণের জন্য, মানে কিসের জন্য, ফুড অ্যালার্জেনের জন্য হচ্ছে মেনি রিজন, অনেক কারণ আছে, এই কথা লিখলা। ধর হচ্ছে একটা গেল। তো এখন কারণের মধ্যে হচ্ছে মেইন রিজন তুমি লিখলা। মেইন রিজন, তা মেইন রিজন মানে কি? মেইন রিজন মানে হচ্ছে তোমার প্রধান কারণ। ঠিক আছে? দা মেইন রিজন মানে হচ্ছে প্রধান যে কারণটা। ইজ বিকজ ইগনোরেন্স মানে হচ্ছে মানুষের অজ্ঞতা। ইগনোরেন্স শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা। তো এখন এর প্রধান কি কারণ, মানে খাদ্যে ভেজাল যে হইতেছে, এর প্রধান তুমি একটা কারণ লিখলা যে হচ্ছে মানুষের অজ্ঞতা। কারণ মানুষ যদি বুঝতো, ওই ধরনের জ্ঞান বুদ্ধি থাকতো, তাহলে খাদ্যে ভেজাল করতো না। তো এটা দিয়ে হচ্ছে মানুষের মৃত্যু ডেকে আনতেছে, অনেক সমস্যা তৈরি হইতেছে। তো এটা হচ্ছে মানুষের অজ্ঞতার কারণে কি করতেছে, এই সমস্যাগুলো হচ্ছে বা খাদ্যে ভেজাল করতেছে। তারপর হচ্ছে টপিক ভিত্তিক কিছু কারণ উল্লেখ করতে হবে, যে এই যে কি কারণ, মেইনলি তুমি একটা কারণ লিখলে যে মেইনই রিজন মানে হচ্ছে অনেক কারণ আছে। তারপর হচ্ছে বলা কি এর মেইন কারণটা হচ্ছে মানুষের অজ্ঞতা। এই যে এখানে 2টা পয়েন্ট চলে গেছে, তুমি হচ্ছে আর 2টা পয়েন্ট দাও, তাহলেই তো হইতে আসছে বিষয় ভিত্তিক। তো তোমাকে কেন ফুল মার্ক দিবে না, কেন ফুল মার্ক দিতে কিন্তু বাধ্য, যে হাতের লেখাটা ভালো থাকে। তারপর হচ্ছে টপিক ভিত্তিক কিছু কারণ, যে খাদ্যে ভেজাল যে করতেছে, এটা কি কারণে মানুষে করতেছে, কি কারণে হচ্ছে এই খাদ্যে ভেজাল করতেছে, এটা তুমি বাংলায় চিন্তা করো। ঠিক আছে? এখানে হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে, যে উপরে কিন্তু আমি খাদ্যের ভেজালটা নিয়ে বলতেছি। ঠিক আছে? ব্যাড সাইড রিলেটেড তোমরা সবকিছু জানো, যে কি কি কারণে সমস্যা হয়, কি কি কারণে হচ্ছে এই ধরনের মানে হইতেছে, এই জিনিসগুলো জানো। এই নকলের কারণটা কি তোমরা জানো, নকল কেন করে, তো এটা তোমরা স্টুডেন্ট ভালো করে জানো নকল কেন করা হয়। তো এটার তুমি কারণ দিতে পারবা। ধরো হচ্ছে লোডশেডিং, লোডশেডিং এর কি 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 কারণে লোডশেডিং হয়, এটাও তোমরা ভালো জানো। তো ওই বিষয়েও লিখতে পারবা। এরকম হচ্ছে তুমি চিন্তা করো, যে টপিক ভিত্তিক কিছু কারণ তুমি এখানে উল্লেখ করলা। তো মেন কারণটা কি, যে মানুষের অজ্ঞতা। তারপর হচ্ছে তুমি খাদ্যে ভেজাল করে মানুষের অধিক মুনাফার জন্য। ঠিক আছে? মানুষ খাদ্যে ভেজাল কেন করে, অধিক মুনাফার জন্য, অধিক লাভের জন্য। আরো একটা কারণ আছে, খাবারগুলো হচ্ছে সতেজ রাখার জন্য, বা হচ্ছে বেশি দিন রাখার জন্য এই কি করে খাদ্যে ভেজাল করে। তো এইরকম হচ্ছে তুমি কি করবা, পয়েন্ট গুলো হচ্ছে উল্লেখ করে দিবা। যদি দিতে পারো, বেশি দেওয়া লাগবে না, এখানে তোমাকে 5 লাইন 10 লাইন মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে? একটা বা 2টা পয়েন্ট দিবা।
একটা পয়েন্টও যদি তুমি দিতে পারো তাহলে কিন্তু এই প্যারাগ্রাফের জন্য যথেষ্ট। তোমার বেশি দেওয়া লাগবে না, কেউ যদি নাই পারো একটা পয়েন্ট দিবা, কারণ একটা পয়েন্ট তো এখানে উল্লেখ করাই আছে। একটা বলতে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে তুমি লিখলে হচ্ছে মেনি রিজন, অনেক কারণ আছে, খাদ্যে ভেজালে অনেক কারণ আছে, এই যে মেনি রিজন ধরে একটা পয়েন্ট চলে গেছে। তারপর হচ্ছে, তারপর আরেকটা বললা কি মেইন রিজন। মেইন রিজন কি? পিপল ইগনোরেন্স। কেউ যদি একটা পয়েন্ট নাও দিতে পারো, এতটুকু লিখতে পারো, তাহলে মার্ক পাইবা। কারণ যদি একটা পয়েন্ট বাড়ায় দিতে পারো তাহলে আরো সমৃদ্ধ হইতাছে। এই জন্য বলছি তো কারণ কারণ উল্লেখ করার জন্য। যারা পারবা দুইটা বা তিনটা দিবা, না না পারো দুইটা দিবা, তাও না পারো একটা দিবা, তাও যদি কেউ না পারো তাহলে এই যে বাকি যেটুকু আছে এতটুকু দিলেও হবে। ঠিক আছে? তো পিপল ইগনোরেন্স মানে হচ্ছে মানুষের অজ্ঞতা। তারপর বললাম যে নিচে বাকিগুলো বলতেছি। তারপর হচ্ছে দেখো যে টপিক ভিত্তিক কিছু কারণ যেগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের সরাসরি দেখাই দিব। তারপর হচ্ছে তুমি বললা যে দিস প্রবলেম ক্যান নট বি, যেখানে দেখো দিস প্রবলেম ক্যান নট বি ইজিলি সলভ। তো এখানে তুমি বললা যে এই যে প্রবলেমটা আছে, যে সমস্যাটা আছে, যেই সমস্যাটা আছে এটা কিন্তু ইজিলি ক্যান নট বি ইজিলি সলভ, মানে হচ্ছে এটা কিন্তু খুব সহজে সমাধান করা সম্ভব না। দেখো খাদ্যে ভেজালটা তুমি যদি চাও তাহলে কিন্তু খুব সহজে সমাধান করতে পারবে না, বা সরকারে চাইলেও খুব বেশি সহজে সমাধান করতে পারবে না। এটার জন্য কিন্তু বিভিন্ন ধাপ পার হওয়ার পর কিন্তু যাইতে হবে। তো এইটাই তুমি বললা যে খুব সহজে কিন্তু সম্ভব না। তারপর হচ্ছে এভরি ওয়ান নিড মানে হচ্ছে সবার প্রয়োজন, নিড অর্থ হচ্ছে প্রয়োজন, এভরি ওয়ান সবার, টু বি ওয়ার মানে হচ্ছে সবার সচেতন হওয়া প্রয়োজন। ঠিক আছে? তারপর হচ্ছে টু সলভ দি প্রবলেম মানে হচ্ছে এই সমস্যাটা যদি সমাধান করতে হয় তাহলে সবার কি হতে হবে? ফার্স্ট টাইম হচ্ছে সচেতন হইতে হবে। যদি হচ্ছে খাদ্যের ভেজালটা বন্ধ করতে হয় বা নকল বন্ধ করতে হয় বা হচ্ছে লোডশেডিং বন্ধ করতে হয় বা হচ্ছে ব্যাড রিলেটেড যা যা আছে, যদি এগুলো হচ্ছে বন্ধ করতে হয় তাহলে সবার সচেতন হতে হবে প্রথম কথা। তার হচ্ছে মোর ওভার দ্য গভর্নমেন্ট শুড মেক স্ট্রং ল। তো তার ফলে কি করতে হবে? যদি এটা যদি বন্ধ করতে হয় তাহলে হচ্ছে সরকারের উচিত কি তোমার হচ্ছে এই দেখো এখানে কি বলছে যে শুড মানে হচ্ছে উচিত, মেক মানে হচ্ছে তৈরি করতে হবে, স্ট্রং ল মানে হচ্ছে তোমার কি শক্তিশালী আইন। যদি খাদ্যে ভেজাল যদি বন্ধ করতে হয় বা যে ব্যবসায় রিলেটেড যেগুলো আছে এগুলো যদি বন্ধ করতে হয় তাহলে সরকারের শক্তিশালী আইন তৈরি করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। যদি সরকার যদি শক্তিশালী আইন তৈরি করতে পারে তাহলে কিন্তু এই এটাও কিন্তু বন্ধ করা সম্ভব। তারপর হচ্ছে আবার এখানে তুমি বললা যে ফুড অ্যালার্গেশন এদের ক্রস ফর নেশন মানে হচ্ছে এই খাদ্যে ভেজালটা হচ্ছে একটা জাতির জন্য হচ্ছে কি তোমার হচ্ছে অভিশাপ। ঠিক আছে? খাদ্যে ভেজালটা হচ্ছে একটা জাতির জন্য হচ্ছে অভিশাপ স্বরূপ। এখন যদি এই এটা যদি বন্ধ করতে হয় তাহলে সরকারের কঠোর আইন তৈরি করতে হবে। যদি সরকার কঠোর আইন তৈরি করে তাহলে হচ্ছে এটা বন্ধ করা সম্ভব। তারপর বললা যে হচ্ছে খাদ্যে ভেজালটা হচ্ছে এটা একটা জাতির জন্য কিন্তু একটা অভিশাপ স্বরূপ। ঠিক আছে? এই যে একটা ফরম্যাট। অন্য আমি যার যেটা ভালো লাগে ওইটাই পড়বা, সমস্যা নাই। তবে আমার জায়গা থেকে আমি যতটুকু বললাম, যদি এই ফরম্যাট দিয়ে তোমরা লিখতে পারো তাহলে কিন্তু এইখান থেকে ফুল মার্ক পাইবা। ঠিক আছে? এটা হচ্ছে শুধু আমার কথা না, অনেক টিচাররা দেখছি বা হচ্ছে যারা হচ্ছে খাতা দেখে তারাও দেখছি বললো যে এই ফরম্যাট অনুযায়ী যদি কেউ লিখতে পারে তাহলে কিন্তু ফুল মার্ক সম্ভব। ঠিক আছে? তো আমি তোমাদের হচ্ছে সচেতন করা দরকার। আমি দেখছি যে ফরম্যাট গুলো থাকে সাধারণত অটো ফরম্যাট গুলো থাকে। দেখছে এখানে একটা বিষয় দিয়ে শুরু করছে, মাঝে এক জায়গায় বিষয়, আবার শেষে একটা বিষয়। আর এই বিষয়ে আর কোনো কথা নাই। মানে সবগুলো একই কাহিনী। ঠিক আছে? সবগুলো একই কাহিনী। কিন্তু এই যে এখানে দেখো এখানে বিষয় দেওয়া হইছে, এখানে বিষয়, এখানে কয়টা বিষয় যুক্ত করেছে? ৩ টা ৬ টা। তারপরে এখানে একটা ৭ টা ৮ টা জায়গায় হচ্ছে বিষয়ের কথা উল্লেখ করা হইছে। তারপরে হচ্ছে টপিক ভিত্তিক হচ্ছে তোমার এখানে ২-১ টা পয়েন্ট, এখানে ২-১ টা পয়েন্ট। এখন একটা প্যারাগ্রাফের ভিতরে এত কিছু একটা জিনিসকে যদি নিয়ে যদি তুমি ফোকাস করো বা হচ্ছে নির্দেশ করো তাহলে তো এটা মানে যিনি খাতা দেখবে বা খাতা কাটবে তার পক্ষে বোঝা সম্ভব না যে এটা একটা অটো ফরম্যাট। ঠিক আছে? এটা কিন্তু বোঝা সম্ভব না যে অটো ফরম্যাট। তো এখন তোমাদের কি করতে হবে? সুন্দর করে শিখতে হবে। তারপর হচ্ছে হাতের লেখাগুলো ভালো করতে হবে। ঠিক আছে? এখন যদি কারো লেখা খারাপ থাকে টেনশনে কিছু নাই। সময় যেহেতু আছে লেখাগুলো একটু উন্নতি করার চেষ্টা করো। যত মানে যত জ্ঞানী গুণী লোক যারাই বলুক যে লেখার উপর মার্ক দেয় না, আমিও বলবো লেখার উপর কোনো মার্ক থাকে না সাধারণত।
কোনো সিলেবাসে বা কোনো পরীক্ষায় হাতের লেখা ভালোর উপর কোনো মার্ক থাকে না, এটা মানে কোনো সিলেবাসে থাকে না। কিন্তু মার্ক না থাকলেও এই লেখার উপরে কিন্তু অনেকের রেজাল্ট ভালো খারাপ হয়। এটি বাংলাদেশের বাস্তবতা। যে যত কথাই বলুক, তোমরা জেএসসি দিছো, এসএসসি দিছো, এসিসি দিছো, তো তোমরা ভালো করে জানো যাদের হচ্ছে হাতের লেখা ভালো তাদের মার্ক বেশি আসে। তো আরেকটা কথা বললে হয়তো মেয়েরা খারাপ মানে মন খারাপ করতে পারো। তো মন খারাপের কিছু না, আমি বলবো যে মেয়েদের রেজাল্ট দেখবা যে সবসময় ভালো। ঠিক আছে? মেয়েদের রেজাল্ট হচ্ছে দেখবা যে সবসময় ভালো হয়, কারণ তাদের হাতের লেখাটা হচ্ছে ভালো থাকে। ঠিক আছে? এটা হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের প্রেক্ষিতে দেখবা যে হচ্ছে মেয়েদের রেজাল্ট সবচেয়ে ভালো হয়, তো তাদের হাতের লেখাটা ভালো থাকে। তবে এটা না, তবে মেয়েরা পড়াশোনা একটু বেশি করে। যে তোমাদের যে বেসটা আছে ডিগ্রি রানিং বেস, তো এখানেও দেখবা যে এই সবচেয়ে বেশি হচ্ছে মেয়েরা হচ্ছে পড়াশোনা আগ্রহী। বিশেষ করে আমাদের পেড বেস যেগুলো থাকে ওইখানে ছেলেরাও ভর্তি হয়, তো মেয়ের সংখ্যাটা বেশি থাকে। ঠিক আছে? মেয়েদের সংখ্যাটা বেশি থাকে। আর হচ্ছে আমরা যে সাপ্তাহিক পরীক্ষাটা নেই ওইখানে দেখবা যে মেয়েদের অংশগ্রহণটা হচ্ছে বেশি থাকে। ছেলেরা হচ্ছে ওইভাবে গুরুত্ব দেয় না বা হচ্ছে ওইভাবে হচ্ছে পড়াশোনা করে না, তারা হচ্ছে পরীক্ষার আগে আইসা পড়াশোনা করে। তো ওই ক্ষেত্রে হচ্ছে মেয়েরা পড়াশোনাও বেশি করে, তবে তাদের হাতের লেখাটাও ভালো থাকে। তো যেহেতু বাংলাদেশে কোনো সিলেবাস হাতের লেখার উপর কোনো মার্ক নাই, তবুও কিন্তু যখন খাতা দেখে ওনারা কিন্তু দেখে যে লেখাটা কিরকম, লেখাটা যদি ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে অটোমেটিক মার্ক কিন্তু বাড়ে। এই জন্য যেহেতু সময় আছে, ঠিক আছে, যেহেতু সামনে সময় আছে, তো যদি তোমরা একটু চেষ্টা করো তাহলে লেখাটা কিন্তু ভালো হবে। তাহলে দেখবা যে অনেক মার্ক বাড়তেছে। আচ্ছা, এখন আসো হচ্ছে বিষয়ভিত্তিক যে কিভাবে লিখবা। যেমন ওই যে এখানে ফুড অ্যালার্টেশন মানে খাদ্যে ভেজাল। এই যে দেখো ফুড অ্যালার্টেশন মানে খাদ্যে ভেজাল, যে এতক্ষণ তোমাদের বললাম এই প্রবলেম মানে সমস্যা কি তৈরি হইতেছে। ঠিক আছে? প্রবলেম মানে হচ্ছে এই যে কি কি সমস্যা তৈরি হয়, খাদ্য ভেজালের জন্য হচ্ছে কি কি সমস্যা তৈরি হয়। তো এখানে তুমি যে বাংলার দিকটা দেখো, মানুষ অসুস্থ হয়। তো খাদ্য ভেজালের ফলে কিন্তু মানুষ অসুস্থ হয়। ঠিক আছে? তারপর হচ্ছে পুষ্টির অভাব হয়, কখনো কখনো মৃত্যু ঘটায়। এই যে এখানে দেখো ছোট ছোট পয়েন্ট দেওয়া হয়েছে, ছোট ছোট পয়েন্ট কিন্তু উল্লেখ করা হয়েছে। তোমাকে ১.৫ লাইনের ৩ লাইনের বড় বড় পয়েন্ট শেখার কোনো দরকার নাই, এত কষ্ট করার দরকার নাই বা এত সময় তোমাদের হাতে নাই। তো ছোট ছোট করে ২-৩টা পয়েন্ট দিবা। ঠিক আছে? যদি এখান থেকে ১০-এ ১০ তুলতে চাও তাহলে হচ্ছে এই পয়েন্টগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করবা। তারপর হচ্ছে কি কি কারণ, ওই যে তোমাদের বলছিলাম যে অধিক মুনাফা, অধিক মুনাফার জন্য বা অনেকদিন হচ্ছে খাবারগুলো সতেজ রাখার জন্য। ঠিক আছে? এই যে এখানে কারণের কথা দেখো, যে কারণগুলো কি? যেমন হচ্ছে তোমার অসৎ দোকানদার থাকে। কিছু হচ্ছে এই দোকানদার থাকে অসৎ। মানে তাদের যত কথাই বলো সচেতন করো কাজ হবে না। তারা অনেক ভেজাল করবেই। তো এটা হচ্ছে তুমি একটা লিখলা ছোট করিয়া। তারপর হচ্ছে তুমি সরকারি নজরদারি নেই, এটা লিখতে পারো। বাস্তব কথা, কারণ সরকারি নজরদারি যদি সব জায়গায় থাকতো তাহলে কিন্তু খাদ্য ভেজালটা বন্ধ হইতো। কারণ কিছু কিছু জায়গায় সরকারি নজরদারি হয়, আবার অনেক জায়গায় কিন্তু হয় না। কারণ হচ্ছে যারা নজরদারি করে তারা কি করে, টাকার বিনিময়ে হচ্ছে তাদের কিন্তু এই খাদ্য ভেজাল করার সুযোগটা তৈরি করে দেয়। ঠিক আছে? তো এই সরকারি নজরদারি নাই, তো এটা তুমি লিখলা। তারপর হচ্ছে মানুষ বিপদ সম্পর্কে জানে না, যে খাদ্যে ভেজালের ফলে মানুষের যে বিপদগুলো হইতাছে এটা সম্পর্কে মানুষ জানে না। এইরকম হচ্ছে ছোট ছোট পয়েন্ট তোমরা উল্লেখ করবা। তো এতটুকু যদি উল্লেখ করতে পারো তাহলে বুঝতে পারতেছো যে একটা ফরম্যাট দিয়ে তোমার সবগুলো হয়ে যাইতেছে। তারপর যে নকলের বিষয়টা দেখো, তুমি তুমি ছোট পয়েন্ট গুলো তোমরা নিজেরা কিন্তু বানাইতে পারবা বা হচ্ছে বইয়ের মধ্যে পাইবা বা এখান থেকেও শিখতে পারো। যেমন হচ্ছে যে পরীক্ষায় নকল এর সমস্যাটা কি, মানে যে পরীক্ষায় নকল হইলে কি কি সমস্যা হয়। যেমন হচ্ছে তোমার শিক্ষার মান নষ্ট হয়, তুমি একটা লিখলা। তারপর ছাত্ররা অযোগ্য হয়ে যায়, নকল দিলে কি ছাত্ররা অযোগ্য হয়। তারপর যে সমাজে খারাপ অভ্যাস তৈরি হয়, যে তোমার উপরে বেসে যদি কেউ নকল দেয় তাহলে তার দেখাই দিয়ে তোমরা দিবা, স্বাভাবিক। তো এইটা কিন্তু একটা খারাপ একটা অভ্যাস তৈরি হইতেছে। তারপর যে কারণ, কি কি কারণ, মানে কি কি কারণে হচ্ছে নকল করে, তো এটা তো তোমরা ভালো করে জানো। এটা তো তোমরা ভালো করে জানো যে কি কি কারণ হচ্ছে নকল করে। তো এরকম ২-৩টা আইডিয়া হচ্ছে তুমি কি করবা, বসায় দিবা। যেমন ছাত্ররা পড়তে চায় না, এটা একটা কারণ।
তারপর হচ্ছে অভিভাবক শিক্ষক দিক নির্দেশনা দেয় না। সাধারণত শিক্ষকরা বা অভিভাবকরা যদি পড়াশোনার প্রতি ওইভাবে চাপ তৈরি না করে, তাহলে ছাত্ররা পড়ে না। পরীক্ষা আসছে, এখানে পাস করতে হবে তাকে, তাহলে কি তার নকল ছাড়ার উপায় নাই। তারপর হচ্ছে পরীক্ষার নিয়ম কঠিন না। তোমরা দেখবে যে ডিগ্রিতে অহরহ মানে অহরহ হচ্ছে কি হইতেছে, নকল হইতেছে। যত কথাই বলুক, যত কড়া ব্যবস্থায় নিক, তারপর কিন্তু নকল চলতেছে। এটা কিন্তু বন্ধ করা সম্ভব না। যেটা হচ্ছে বিগত সালে বা বিগত সরকারের আমলে তোমরা দেখছো যে কি পরিমাণ নকল হয়েছে। বাস্তব কথা। এটা কোনো দলের পক্ষে বা বিপক্ষের বলার কথা না, কারণ আমরা যেগুলো দেখছি সাধারণত, যেমন হচ্ছে ক্লাস 5 থেকে নকল শুরু হয়েছে। ঠিক আছে? যে ক্লাস 5 এর হচ্ছে পিএসসি যে পরীক্ষাটা নিত, তো ওই সময় হচ্ছে তোমার এই প্রাইমারিতে যে পরীক্ষাগুলো হইতো ক্লাস 5 এ, তো ওইখানে কি দেখতাম যে প্রত্যেকটা সেন্টারে সেন্টারে কি করতেছে, নকল দিতেছে। কারা নকল দিতেছে? টিচাররা নকল দিতেছে। কারণ যার যার প্রতিষ্ঠানকে পাশ করায় নিয়ে আসতে। তো ওই যে নকলের একটা ধারা শুরু হয়েছে। তো এই রকম হচ্ছে কি, যে অভিভাবক এবং শিক্ষকদের হচ্ছে নির্দেশনা দেয় না, বা হচ্ছে পড়াশোনার প্রতি তাগিদা দেয় না। তো ওই ক্ষেত্রে হচ্ছে নকল হয়। তো এইগুলো হচ্ছে তুমি কারণ উল্লেখ করে দিলাম যে পরীক্ষার নিয়ম কঠিন না, খুব সহজ নিয়ম, তো সবাই নকল করছে এরকম। তারপর দেখো পরিবেশ দূষণ। ঠিক আছে? পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ নিয়ে হচ্ছে তোমার এই সমস্যাগুলো কি হয়, যেমন পানি বাতাস মাটি নোংরা হয়, মানুষ প্রাণী অসুস্থ হয়ে যায়, আবহাওয়া খারাপ ভাবে বদলাচ্ছে। তারপর হচ্ছে কি কি কারণে হচ্ছে পরিবেশটা দূষণ হয়, কারখানার বর্জ্য, প্লাস্টিক, রাসায়নিক ব্যবহার, গাছ কাটা। এরকম হচ্ছে 2-3টা পয়েন্ট হচ্ছে তোমরা কি করবা, এই লিখে দিবা। তাহলে যে তোমাদের বললাম যে এখানে যে এই সিস্টেম গুলো আমি তোমাদের বলছি বা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, কারণ তোমাদের একটা ফর্মেট শিখাইতেছি, একটা ফরম্যাটের বাইরে তোমার লাগতেছে না। কারণ গুড সাইডের বিষয়টা আমি বলছি, গুড সাইডটা হচ্ছে একটু কঠিন টাইপের, এটা তোমরা সহজে মুখস্থ করতে পারবে না। এই জন্য তোমাদের হচ্ছে ব্যাড সাইড শেখার জন্য বলতেছি। তো ব্যাড সাইড তোমরা সুন্দর করে শিখবা। তো ব্যাড সাইড শেখার জন্য যেহেতু এখানে মার্ক হচ্ছে 10, তো এটার জন্য হচ্ছে তুমি যা যা করা দরকার, যত লেখা সুন্দর করা দরকার, যা যা পয়েন্ট মাথায় গ্যাদার করা দরকার, বা হচ্ছে তোমার জেনারেট করা দরকার মাথায়, তো সব আইডিয়া হচ্ছে জেনারেট করে সুন্দর করে মনের মাধুর্য মিশায়া তুমি কি করবা, একটা বেডসাইড প্যারাগ্রাফ হচ্ছে সাজায় লিখবা। যদি সুন্দর করে লিখতে পারো, তোমার ফরম্যাট ঠিক থাকে, হাতের লেখা সুন্দর থাকে, তাহলে এখান থেকে তুমি 10-এ 10 পাইতে বাধ্য। যদি টিচারের মন মানসিকতা ভালো থাকে, বা হচ্ছে মনটা ভালো থাকে, খুশি থাকে, তাহলে তোমাকে 10-এ 10 দিবে। ঠিক আছে? আর যদি কোনো কারণে হচ্ছে মন খারাপ থাকে, আর সম্পূর্ণ জিত যদি খাতার উপর দিয়ে যায়, তাহলে তোর করার কিছু নেই। ঠিক আছে? তারপরেও দেখা গেছে 10 না পাইলে তুমি 8 পাইবা, 9 পাইবা, 10 পাইবা, টেনশনে কিছু নাই। তো সুন্দর করে কিন্তু লিখতে হবে। ঠিক আছে? হাতের লেখার উন্নতি করতে হবে। তারপর হচ্ছে এই ফরম্যাট বিষয় ভিত্তিক হচ্ছে দুই একটা টপিক উল্লেখ করে দিবা। তাহলে দেখবা এখান থেকে ফুল মার্ক। কারণ পাস মার্ক হচ্ছে 40, তুমি ইন করছে 14-15 পাইতেছো। তো বাকি লাগতেছে কত? 24 আর 25। ঠিক আছে? তুমি একটা থেকে যদি 8, 9, 10 তুলে ফেলো, তাহলে তোমার জন্য পাস করাটা মানে সহজ না? রঙ্গিল প্রজাপতি গুড সাইট আসে না এক্সামে? হ্যাঁ আসে। আসে, তবে ওটা হচ্ছে একটু কঠিন। ইংলিশ মাঝে মধ্যে পড়ি, আবার বানান ভুল করে ফেলি। দেখো তোমাদের একটা ফরম্যাট যেহেতু দেখাইছি, তোমাদের বানান ভুল করার সুযোগ নাই। বানান ভুল করার সুযোগ নাই। কারণ তুমি এটা হচ্ছে পরীক্ষা পর্যন্ত শিখবা। এই যে এখানে যে ফরম্যাটটা দেখেছি, খুব ছোট একটা ফরম্যাট দেখেছি, এই ফরম্যাট সেটা একেবারে ঠুটাস্থ করে ফেলবা। প্রত্যেকে হচ্ছে কি করবা, একেবারে মুখস্থ করে ফেলবা। এখানে মানে বানান ভুল হওয়ার মানে সুযোগ দিবা না, যাতে কোনোভাবে বানান ভুল না হয়। তুমি 2 বার, 4 বার, 5 বার, 10 বার, প্রয়োজন 100 বার তুমি লিখা শিখো। ঠিক আছে? লিখা শিখতে হবে খাতায়। তুমি নিজে পড়া যদি মুখস্থ করো, তাহলে কিন্তু লিখতে গেলে ভুল হবে। তুমি প্রয়োজন 100 বার, 200 বার তুমি খাতায় লিখো, লিখা সুন্দর করে শিখো, যাতে প্যারাগ্রাফ আসলে তুমি দিতে পারো, যে কোনো জায়গা থেকে আসুক। ঠিক আছে? স্যার অনেকে বলে যত বেশি লিখবা তত বেশি নাম্বার পাবো, আসলে কি এটা সত্যি? এটা হচ্ছে ভুল ধারণা। তুমি যত লিখবা, অনেকে বলে যে তুমি পেজ নিবা, 2-4টা করে পেজ নিবা, পেজ নিয়ে হচ্ছে তুমি অতিরিক্ত লিখবা। দেখো তারা হচ্ছে যে খাতাটা দেয়, ঠিক আছে, তারা কিন্তু হিসাব করে খাতাটা দেয় যে কতটুকু লাগে।
ঠিক আছে? কতটুকু তুমি যদি পেজ ছাড়াও, মানে যে খাতার অংশটুকু এতটুকু যে খাতা লিখো, তাহলে কিন্তু হইতেছে, অতিরিক্ত পেজ লাগে না। অনেকে হচ্ছে যে বলে যে খাতার পেজ গুনে মার্ক দে, এটা হচ্ছে ভুল ধারণা। তোমার হচ্ছে মেন মেন পয়েন্ট গুলো লাগবে। তুমি অযথা অনেক লেখা দিছো, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তারা দেখলেই বুঝতে পারে যে হচ্ছে এই কে কতটুকু লিখছে আর কে আজাইরা লিখছে। তো অতিরিক্ত লেখার কোনো দরকার নাই, আর অতিরিক্ত লেখার মতো এত সময় পাইবাও না। ওইখানে হচ্ছে অতিরিক্ত লেখার মতো হচ্ছে অতিরিক্ত সময়ও পাইবা না। তো যেহেতু অনার্স এর হচ্ছে 4 ঘন্টা, তোমাদের হচ্ছে এই 3.5 ঘন্টা, ওইখানে তো 30 মিনিট নাই। তারপর যে খাতা ভরাট, অতিরিক্ত পেজ নেওয়া, রিভিশন দেওয়া, তো সব মিলে হচ্ছে তোমার আরো আধা ঘন্টা চলে যায়, 3 ঘন্টা পাইতেছো লেখার জন্য। তো খুব বেশি সময় পাবে না, অতিরিক্ত লেখার দরকার নেই, মেইন মেইন পয়েন্ট তোমাকে লিখতে হবে। ঠিক আছে? কি কি সমস্যা, এগুলো ইংলিশে কিভাবে বানিয়ে লিখবো? যে বানিয়ে লেখার জন্য হচ্ছে তোমাদের যে নিচে যে আইটেম গুলো দেখাইছি এগুলো দেখতে পারো। আর তাছাড়া হচ্ছে এই রুবাই ইসলাম আতিকা, ও আচ্ছা, তুমি তো আমাদের পেজ বেসে, ঠিক আছে, এগুলো হচ্ছে পিডিএফ অবশ্যই পেজ বেসে দেওয়া হবে। ঠিক আছে? যে তুমি হচ্ছে এই বিষয়গুলোর জন্য হচ্ছে কি কি লিখবা না লিখবা, ঠিক আছে, এগুলোর পিডিএফ তো থাকবে, ওইখান থেকে তুমি দেখা আইডিয়া নিতে পারবা। আর যারা হচ্ছে এখানে যারা ফ্রি তে ক্লাসগুলো করতেছো, তাদের জন্য বলি, তোমরা হচ্ছে যদি তোমরা নিজে থেকে, আমি তোমাদের যে বাক্যগুলো দেখাইছি নিচে, এগুলো তো একেবারে ছোট ছোট, ঠিক আছে, একেবারে ছোট ছোট। এখন এই যে এখানে যে বিষয়গুলো আছে, ধরো হচ্ছে এখানে 10-15টা বিষয় দেওয়া আছে, তো এইখানে বা 15-16টা বিষয় উল্লেখ করা আছে। তো এখন এই বিষয়গুলো সম্পর্কে যদি তুমি বানায় না লিখতে পারো, ঠিক আছে, সাধারণত যদি বানায় না লিখতে পারো, এখন এই যে ফুড রিলেশন, এটার একটা প্যারাগ্রাফ হচ্ছে তুমি তোমার যে কোনো একটা বই আছে, বইয়ের মধ্যে পাইবা। ঠিক আছে? কারো দিগদর্শন আছে, কারো ব্যতিক্রম আছে, বা হচ্ছে অন্য নবদূত আছে, এখন যার কাছে যে বই আছে, তো ওইখানে ফুড রিলেশন সম্পর্কে একটা প্যারাগ্রাফ আছে। তুমি ওই প্যারাগ্রাফটা শিখবা না, এই ফরম্যাটটা তুমি শিখলা, তো ওই প্যারাগ্রাফের মধ্যে যাইবা, মানে হচ্ছে তোমার দিগদর্শন বা ব্যতিক্রম বইয়ের মধ্যে গিয়ে দেখবা হচ্ছে ফুড রিলেশন একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। তো ওইখানে গিয়ে দেখবা যে কি কি সমস্যা তৈরি হইতেছে, কি কি কারণে হইতেছে, ওইখান থেকে 1-2টা পয়েন্ট নিয়ে আসবা। 1-2টা পয়েন্ট, ধরো হচ্ছে কি কি সমস্যা হইতেছে এটার জন্য একটা পয়েন্ট আনলাম, আর কি কি কারণে হইতেছে এটার জন্য একটা পয়েন্ট ওইখান থেকে শিখে নিলাম, তাহলে হয়ে যেতেছে। তারপর হচ্ছে কপিং ইন দা এক্সামিনেশন, মানে যে পরীক্ষায় হচ্ছে নকল, এটা সম্পর্কে হচ্ছে তোমার ওই বইয়ের মধ্যে প্যারাগ্রাফ দেওয়া আছে। যারা হচ্ছে নিজে থেকে আইডিয়া জেনারেট করতে পারবা না বা লিখতে পারবা না, তো ওইখানে হচ্ছে তুমি কি করবা, ওইখান থেকে একটা 2টা পয়েন্ট নিয়ে আসবা, তাহলে হবে। ঠিক আছে? এইভাবে হচ্ছে কালেক্ট করতে পারবা। আর এই একটা ফরম্যাট শিখে রাখবা, প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে এই ফরম্যাটে লেখার চেষ্টা করবা, দেখবা যে অনেক সহজ হয়েছে, আর এখান থেকে ফুল মার্ক থাকতেছে। ক্লিয়ার? আরো কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে এখন হচ্ছে জিজ্ঞেস করো। স্যার পেড বেসে ভর্তি ফ্রি কত? এটা হচ্ছে তুমি অফারে হচ্ছে ভর্তি হতে পারবে 500 টাকা দিয়ে। ঠিক আছে? অফারে হচ্ছে ভর্তি হতে পারবো 500 টাকা দিয়ে। ভর্তির জন্য হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করে বলবো হচ্ছে আমি ভর্তি হতে চাই। ঠিক আছে? আজকে যোগাযোগ করতে পারো এবং হচ্ছে কালকে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। তো আমরা হচ্ছে দেখছো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছে অলরেডি, অলরেডি হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছে আমাদের বেসে। তো যাদের স্বপ্ন হচ্ছে ইংলিশে ভালো একটা ফলাফল, ঠিক আছে, যাদের স্বপ্ন হচ্ছে ভালো একটা ফলাফল, তারা অবশ্যই আমি মনে করি যুক্ত হয়ে যাওয়া। কারণ ওইখানে সিরিয়াস ভাবে হচ্ছে পড়াশোনাটা হয়। ফ্রি ক্লাসে হয়তো তোমরা একটা একটা ক্লাস করতেছো, ওইভাবে সিরিয়াস না, পরীক্ষার কোনো সুযোগ নাই, পরীক্ষা অংশগ্রহণ করতে পারতেছো না। তো ওইখানে কিন্তু সুযোগটা হচ্ছে তোমার কি নিয়মিত হচ্ছে এই ক্লাস, পাশাপাশি ওইখানে হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা। তো একটা প্রতিযোগিতার মধ্যে তোমাদের রাখার চেষ্টা করব। পেট বেসে হচ্ছে তোমাদের একটা প্রতিযোগিতার মধ্যে রাখবো, যাতে করে হচ্ছে সবার সাথে তুমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, তারপর হচ্ছে তোমার উন্নতি করো। ঠিক আছে? যাতে ফাইনাল পরীক্ষায় প্রশ্নটা দেখলেই তুমি উত্তর করা, মানে মুহূর্তে উত্তর করে ফেলতে পারো। গ্রামার অংশে 20 মার্ক, এখানে এই শেষ পর্যন্ত যারা পেট বেঁচে থাকবে, আমি মনে করি না যে তাদের আধা ঘন্টার বেশি লাগবে। আধা ঘন্টা কি, আমি যখন হচ্ছে ফাইনাল মডেল টেস্ট গুলো নিতাম 20 মার্কের, ঠিক আছে, তারা 15-16 মিনিটে পরীক্ষা করার। চিন্তা করো, আমাদের পেট বেসে যখন হচ্ছে এই লাস্টে হচ্ছে তোমার ফাইনাল মডেল টেস্ট গুলো নেই, তখন দেখা গেছে পেট বেসের স্টুডেন্টরা 15-16 মিনিট, 12-13 মিনিট এরকম সময়ের ভিতরে হচ্ছে 20 গ্রামারে 20 মার্ক উত্তর করা কমপ্লিট।
এখন বুঝতে পারতেছো তারা কতটা প্রতিযোগিতা করে পেইড বেসে। তো তাদের এখন যে নতুন বেসটা আছে তাদেরও কিন্তু ওইভাবে গড়ে তুলবো। ঠিক আছে। গত একটা পরীক্ষা গেছে, এখানে হচ্ছে 10 মিনিটে হচ্ছে 10 মার্কের পরীক্ষা। অনেকে খাতা জমা দিছে, ফার্স্ট যিনি হচ্ছে 10 মিনিটে। তো আবার বাকি যারা আছে 12-13 মিনিটে হচ্ছে খাতাটা জমা দিছে, কিন্তু একটা সময় পরীক্ষা দিতে দিতে তাদের মানে সময়টা কিন্তু কমে আসবে, দেখা যাচ্ছে 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট এর ভিতরে কিন্তু খাতা জমা দিয়ে দিবে। একটা আস্তে 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 কিন্তু তারা ওই স্পিডে কিন্তু যাবে। মাত্র যেহেতু শুরু করছি, একটা সময় দেখা গেছে পেড বেসের পরীক্ষাগুলো মানে এত দ্রুত দিবে। তো এমন ভাবে আমি গড়ে তোলার চেষ্টা করব পেড বেসে, যাতে করে হচ্ছে স্টুডেন্ট হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারে। আচ্ছা, ঋত্বিক দে স্যার, আচ্ছা পার্ট সি তে কি 5টা লিখতে হয়? হ্যাঁ, পার্ট সি তে হচ্ছে 5টা আইটেম, 50 মার্ক থাকে। ঠিক আছে। যে কোনো 5টা উত্তর করবা। তো প্যারাগ্রাফটা রাখার চেষ্টা করবা, যেহেতু এটা ফরম্যাট দিয়ে শেখা হইতাছে। আলাদা আলাদা তুমি রিপোর্ট শিখতে যাও, তোমাকে আলাদা আলাদা শিখতে হয়। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আলাদা করে শিখতে হয়। ফরম্যাট আছে অবশ্যই, কিন্তু কয়েকটা ফরম্যাট শেখা লাগে। আর প্যারাগ্রাফের জন্য হচ্ছে তুমি একটা ফরম্যাট শিখলেই হয়ে যেতেছে। তো এটা অবশ্যই রাখার চেষ্টা করবা, যে কোনো 5টা। সঞ্জিতা ইয়াসমিন মনি স্যার, টাকা 5-6 দিন পরে নিলে হয় না? হ্যাঁ, দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও। ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছে, কারণ দেরি করা মানে হচ্ছে তোমাদের লস। শেষ বিকেলে পর স্যার, আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে, আপনি অনেক সুন্দর করে বোঝান। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে শেষ বিকেলে পহরকে। আচ্ছা, জয়া খাতুন স্যার, ইংলিশ ওয়ার্ড মিনিং ভালো জানি না, কিভাবে বানায় লিখবো? তো বানানোর জন্য হচ্ছে তোমাদের ওই যে এই নিচে দেখাইলাম, তো এগুলো লিখতে পারো, আর ওই যে বই থেকে কালেক্ট করবা ওইটা। ঠিক আছে। হ্যাঁ, আরশি ইসলাম স্যার, খুব সহজভাবে বুঝে গেছি। আচ্ছা, তো এটা সবাইকে দেখালাম 10 মার্কের আইটেম। এটা কারো যাতে ভুল না হয়। ঠিক আছে। যেহেতু ফ্রি ক্লাস, তারপরে তোমাদের দেখাই দিলাম এটা। ঠিক আছে। যাতে কইরা তোমরা এখান থেকে 10 মার্ক তুলতে পারো। তো সবাইকে আমি বলবো সুন্দর করে শিখে ফেলবা। ঠিক আছে। 10-এ 10 তোলার জন্য হচ্ছে সুন্দর করে শিখে নিবা। আর সবাই হচ্ছে হাতের লেখাটা হচ্ছে ভালো করার চেষ্টা করবা। রেহানুল ইসলাম, শামিমা, সত্যি আমিও আগে একদম বুঝতাম না স্যার, টেকনিক গুলো সব চাইতে ভালো লাগে আলহামদুলিল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সামান্তা ইসলাম স্যার, আমি ক্লাস 6 থেকে ইংলিশ প্রাইভেট পড়তেছি, বাট আপনার মতো কেউ কি এভাবে বোঝায়নি। আমার লাইফে ইংলিশ টিচার হিসেবে আপনি সেরা। থ্যাংক ইউ স্যার, আমাদের ফ্রি ক্লাস পেড বেসে এত ভালো করে বোঝানোর জন্য, পড়ানোর জন্য। আচ্ছা, সামান্তা ইসলামকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কথা বলার জন্য। যাই হোক, সিরাজুল ইসলাম, ধন্যবাদ স্যার সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। রঙ্গিল পদবী স্যার, আমারও স্যার একটু লেখা লস, কারণ এক পেজে 16 লাইন, বেশি লিখতে পারি না। ওইটা কথা না। তোমাদের হচ্ছে আমি একটা কথা বলে দিই। লাইন বা হচ্ছে পেজ গুনে কখনো মার্ক দেয় না, ওয়ার্ডের চিন্তা করবা। ঠিক আছে। একটা প্যারাগ্রাফের মধ্যে কয়টা ওয়ার্ড, একটা অ্যাপ্লিকেশনের মধ্যে কয়টা ওয়ার্ড। ঠিক আছে। ওই ওয়ার্ড গুলো চিন্তা করবা। প্যারাগ্রাফের জন্য হচ্ছে 200 বা 220, হাইস্ট হচ্ছে 250। ঠিক আছে। এই ওয়ার্ডের মধ্যে হচ্ছে তুমি কি করবা, একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবা। ঠিক আছে। এখন এটা তুমি, কারো হাতের লেখার ফন্ট হচ্ছে ছোট। ঠিক আছে। কারো হাতের লেখার ফন্ট হচ্ছে ছোট, আবার কারো হাতের লেখার ফন্ট হচ্ছে বড়। যার বড় তার দেখা যাচ্ছে পেজের সংখ্যা বাড়বে। আবার যার হাতের লেখার ফন্ট ছোট, তার পেজের সংখ্যা কমবে। দেখা যাচ্ছে 1 পেজে হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে সবাই এই ওয়ার্ড গুলো দেখবা, যে কত ওয়ার্ডের হচ্ছে প্যারাগ্রাফটা। 200 বা 220, 230 বা 250, এরকম হচ্ছে একটা লেখার চেষ্টা করবা প্যারাগ্রাফ, যত পেজই হোক। দেখা গেছে যদি 1 পেজে হয়ে যায়, সমস্যা নাই, 1.5 পেজ লাগলে 1.5 পেজ লিখবা। তো কখনো এই পেজ গুনে কখনো মার্ক দেয় না, তোমার লেখার উপর নির্ভর করবে যে তুমি কতগুলো ওয়ার্ড লিখছো। তো এখন বলবা যে তারা কি ওয়ার্ড গুনবে? না, ওয়ার্ড গুনবে না, ঠিক আছে। কিন্তু ওই যে যার যার হচ্ছে হাতের ফন্ট যে রকম, তো ওইটা দেখলেই বুঝতে পারবে যে হচ্ছে তুমি কতটুকু লিখছো।
দেখা গেছে তুমি অল্প, দেখা গেছে 100 ওয়াট লিখছো, কিন্তু হাতের ফন্ট গুলো অনেক বড়, তোমার 2-3 পেজ হয়ে গেছে। তার মানে এই নয়, মানে উনি দেখলে বুঝবে না যে কতটুকু লিখছো। তো উনি দেখলেই বুঝবে যে তোমার হাতের ফন্ট বড়, তুমি বড় বড় করে লিখে 2-3 পেজ করছো। তো এখান থেকে খুব বেশি মার্ক দেবে না। তো সাধারণত হচ্ছে ওয়ার্ড গুলো হিসাব করে পড়ার চেষ্টা করবা, ওই ওয়ার্ড অনুযায়ী হচ্ছে লেখার চেষ্টা করবা, তাহলেই হবে। ঠিক আছে। বাংলা পরীক্ষায় বেশি লেখার প্রয়োজন আছে নাকি স্যার? আহ, বাংলা পরীক্ষায় হচ্ছে, আচ্ছা, যেহেতু তোমরা হচ্ছে ওই বিষয়ে প্রশ্নটা করছো, তো দেখো, বাংলা বিষয়টা আমি বলি, অন্য অন্য যে সাবজেক্ট গুলো আছে ওইখানে খ বিভাগ, তোমাদের হচ্ছে খ বিভাগে হচ্ছে মার্ক থাকে হচ্ছে এই 4 করে, ঠিক আছে, 4 5 20, এই 4 করে। তো ওইখানে তুমি পয়েন্ট দিবা হচ্ছে, যদি সংজ্ঞা থাকে তাহলে তো সরাসরি সংজ্ঞা বা প্রামাণ্য কোনো সংজ্ঞা থাকলে এগুলো দিয়ে শেষ করে ফেলবা। আর যদি আপনার পয়েন্ট থাকে তুমি 4টা বা 5টা পয়েন্ট দিবা, বা 3টা বা 4টা পয়েন্ট দিবা, ঠিক আছে। কমপক্ষে 3টা বা 4টা পয়েন্ট উল্লেখ করবা খ বিভাগের জন্য। আর গ বিভাগের জন্য হচ্ছে তোমরা 10 মার্ক থাকে ওইখানে। তো ওইখানে তুমি যদি হাতের লেখা স্পিড ভালো থাকে তাহলে 10টা পয়েন্ট দিবা, ঠিক আছে, 10টা পয়েন্ট দিবা। আর যদি লেখা স্লো থাকে তাহলে হচ্ছে 7-8টা পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করো, পয়েন্ট। তো তোমার লেখার উপরে নির্ভর করবে তুমি কতটুকু লিখতে পারবে, আর পয়েন্টের ভিতরে কতটুকু তুমি লিখবা, পয়েন্টের ভিতরে ভিতরে কতটুকু লিখবা, এটা হচ্ছে তোমাদের হচ্ছে লেখার উপর নির্ভর করবে। এখন যদি আমি বলে দিই 10টা পয়েন্ট লিখবা, তো ভিতরে হচ্ছে 2-3 লাইন করে বা 4-5 লাইন করে লিখবা। তো এটা যদি বলে দেয়, দেখা গেছে একজনের এটা লিখতে যে হাতের লেখাটা স্লো থাকে, তাহলে 1 ঘন্টা লেগে যাবে, তখন কিন্তু বাকিগুলো উত্তর করতে পারবে না। তবে হচ্ছে তুমি চেষ্টা করবা, যদি হাতের লেখা স্লো থাকে তারপরে তুমি পয়েন্টগুলো বেশি লেখার চেষ্টা করবা, আর ভিতরে অল্প কিছু লেখার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে দেখবা যে অনেক অনেক স্টুডেন্ট, দেখবা আমার দেখা, ঠিক আছে, আমি বাস্তব বলতেছি, আমার দেখা অনেক স্টুডেন্ট যাদের হাতের লেখা স্লো, কিন্তু তারা হচ্ছে পয়েন্ট পয়েন্টগুলো হচ্ছে কি করে সুন্দর করে দেয়, পয়েন্টগুলো দেওয়ার কারণে কিন্তু তারা কিন্তু ভালো রেজাল্ট করছে। ইতিমধ্যে আমি অনেক স্টুডেন্ট দেখছি যে হাতের লেখা খুব স্পিড থাকলে যে মার্ক বেশি পাই ওইরকম না, খুব বেশি লিখলে যে মার্ক বেশি দেয় ওইরকম না। যদি কারো হাতের লেখা স্লো থাকে, তো তারা হচ্ছে একটু কৌশলে আগানোর চেষ্টা করবা, সুন্দর করে যা যা পয়েন্ট দিবা সুন্দর করে লিখে দিবা। আর পয়েন্টগুলো হচ্ছে অবশ্যই কালারিং পেন ব্যবহার করার চেষ্টা করবা, ঠিক আছে। যাদের হচ্ছে কালারিং পেন ব্যবহার করার হচ্ছে এই অভিজ্ঞতা নাই, তারা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো। কালারিং পেন বলতে ব্লু কালার, মানে হচ্ছে নীল কালারটা ব্যবহার করবা। জেল পেন না ব্যবহার করাই উত্তম, কারণ জেল পেনটা ওইভাবে অ্যালাউ না। তারপরে অনেকে ব্যবহার করে জেল পেন না, তবে হচ্ছে তোমরা এই নীল যে কালারটা আছে এটা হচ্ছে ব্যবহার করার চেষ্টা করবা। নীলের মধ্যে হচ্ছে বিভিন্ন কলম পাওয়া যায়, ঠিক আছে। ওইগুলো থেকে আমি দেখলাম যে বেটার হয় যেটা, দাঁড়াও আমি তোমাদের বলতেছি, আমার এখানে কিছু কলম আছে আমি দেখে বলতেছি। যেমন হচ্ছে গুড লাক ব্লু যেটা, ঠিক আছে, গুড লাক ব্লু, এটা ব্যবহার করবে, এটার কালিটা মোটামুটি ভালো, ঠিক আছে। নীলের মধ্যে তোমার হচ্ছে একটু লাইট দেয়, মানে হচ্ছে দেখলেই বোঝা যায় যে তুমি নীল কালি ব্যবহার করছো। আর একটা হচ্ছে মেটাডোর অরবিট যেটা আছে ওইটা ব্যবহার করবা না, ওইটা হচ্ছে তোমার এই মানে নীল লেখার মধ্যে কালো আর নীলের মধ্যে তেমন পার্থক্য বোঝা যায় না, ঠিক আছে। মেটাডোর অরবিট যেগুলো আছে ওগুলো ব্যবহার করবা না। তবে যেটা হচ্ছে তোমার এই গুড লাক হচ্ছে ব্লু যেটা, এটা মোটামুটি দেখা গেছে কালোর মধ্যে হচ্ছে নীলটা সুন্দর করে বাইসা থাকে। তো এটা হচ্ছে তুমি কালারিং পেন ব্যবহার করার চেষ্টা করো অন্য অন্য ক্ষেত্রে। আর ইংলিশের ক্ষেত্রেও করতে পারো, পয়েন্টগুলো যখন দিবা সুন্দর করে হচ্ছে আন্ডারলাইন করে দিতে পারো, যাতে হচ্ছে যিনি খাতাটা দেখবে তার হচ্ছে মানে নজরে আসে, ঠিক আছে, যে তুমি সুন্দর করে সাজায় লিখছো। তো এই যে দেখো ছোট ছোট বিষয়, কিন্তু অনেকে আমি দেখছি, বিশেষ করে হচ্ছে মেয়েরা, ঠিক আছে, মেয়েরা দেখবা যে হচ্ছে মানে অনেক বেশি লিখে, তাদের হাতের লেখা স্পিড দেখলে মানে অবাক হয়ে যায় মাঝে মধ্যে, মানে এত স্পিড ভালো, কিন্তু তারা কোনো পয়েন্ট ব্যবহার করে না, তারা হচ্ছে কোনো এই কালার পেন ব্যবহার করে না, শুধু লেখা যায়, পাতার পরে পাতা লেখা যায়, কিন্তু মার্ক খুব বেশি আসে না। আর আমি দেখছি যে যাদের হচ্ছে হাতের লেখা স্লো আছে তারা ভালো মার্ক তোলে, কারণ হচ্ছে ওই যে তারা হচ্ছে পয়েন্ট গুলো সুন্দর করে সাজায় দেয়, ঠিক আছে। আবার হচ্ছে তুমি কি করবা,
ইংলিশ ক্লাসের মধ্যে বাংলা বিষয় তোমাদের পড়ানো শুরু করছি। যাই হোক, এটা হচ্ছে বিশ্বর ভিতরে যেটা আছে, পয়েন্টগুলোর ভিতরে যেটা, এটা হচ্ছে এই কিছু কালারিং পেন ব্যবহার করে তুমি লিখতে পারো। ধরো হচ্ছে তুমি ৩টা প্রকারের নাম লিখলা, ঠিক আছে? ৩টা প্রকারের নাম লিখলা বা ২টা প্রকারের নাম লিখলা। ওইখানে ১, ২ দিয়ে দিয়ে ২টা প্রকারের নাম হচ্ছে তুমি নীল কালি দিয়ে লিখে দিলা খাতার মিডলে, ঠিক আছে? খাতার মিডলে। তখন কিন্তু এটা নজরে আসলো। দেখতে সুন্দর দেখা গেল। তারপর হচ্ছে বাম পাশে যে পয়েন্ট গুলো তুমি দিলা, এগুলো সুন্দর করে হচ্ছে এই পয়েন্ট গুলো লিখা নিচে ২টা আন্ডারলাইন করে দিলা। তো ওইটা তোমার নজরে আসলো। ঠিক আছে? গুরুত্বপূর্ণ তথ্য যেমন হচ্ছে বিভিন্ন লেখকের নাম তুমি হচ্ছে কি করলা? নীল কালিতে লিখে দিলা। এটা তার নজরে আসলো। কারণ হচ্ছে সাধারণত হচ্ছে দেখবা যে অনেকে হচ্ছে সংজ্ঞা লিখে, তো এখানে এই লেখকের নাম ব্যবহার করে না। তুমি কি করলা? সুন্দর করে হচ্ছে লেখকের নামগুলো নীল কালি দিয়ে তুমি তারপর হচ্ছে কালো কালি দিয়ে বাকি অংশ সংজ্ঞাটা দিয়ে দিলা। তখন কিন্তু মানে সংজ্ঞা তো সবাই দেয়। এখন তুমি কয়টা লেখকের নাম ব্যবহার করলা, এটা হচ্ছে তুমি যদি নীল কালি দিয়ে ব্যবহার করে দেও, মানে কালারিং পেন ব্যবহার করে দেও, তাহলে কিন্তু উনি বুঝবে যে এই এত এত লেখার ভিতরে তুমি কি করছো? লেখকের নাম ব্যবহার করছো, মানে উনার এই সংজ্ঞাটা তুমি দিছো। তখন কিন্তু এখানে তোমার পজিটিভ। ঠিক আছে? তবে এখানে একটা সতর্কতা করি, মানে সতর্কতা বার্তা তোমাদের দেই, যারা হচ্ছে এই বানানে ভুল হয়, ঠিক আছে? বানানে ভুল হয় বা হচ্ছে তুমি বানায়া দিতেছো, আজাইরা লিখতেছো, যেগুলোর কোনো ভিত্তি নাই। ঠিক আছে? অনেকে লিখে পরীক্ষায় হচ্ছে আহ, কোনো কিছু পড়ে না, গিয়ে হচ্ছে আজাইরা লিখা দিয়ে আসে। তাদের বলবো যে আর এই কালারিং ব্যবহার কইরা মানে নজরে আসার আর দরকার নাই। দেখা যাচ্ছে তুমি যে আজাইরা লিখো কোনো তথ্য, এটা কালারিং পেন ব্যবহার করে তুমি হাইলাইটস করে দিলা, তাহলে তো আরো সহজে দিনে খাতাটা দেখবে বা কাটবে, তারা সহজে কিন্তু নজরে আসবে তুমি কি করছো, যে এটা লিখছো। তখন যদি নজরে আসে তাহলে ভুল। হয়তো যদি অনেক সময় খাতা দেখার সময় দেখা যাচ্ছে খাতা দেখা গেছে, ওইভাবে খেয়াল করে নাই, মার্ক দিয়ে দিছে। ঠিক আছে? কিন্তু যদি জানি না শুনে তুমি ভুল করো বা হচ্ছে ভুল কিছু লিখো, তাহলে আর কালারিং পেন ব্যবহারের দরকার নাই। তো স্বাভাবিক যেভাবে লিখো ওইভাবেই লিখো। ঠিক আছে? তবে যারা হচ্ছে হাতে লেখা স্লো বা হচ্ছে ভালো একটা ফলাফল করতে চাও, ওইভাবে হচ্ছে পয়েন্ট গুলো উল্লেখ করার চেষ্টা করবে। অনেক কথা বলে ফেলছি। আর আরেকটা কথা বলি, যাদের হচ্ছে পয়েন্ট হিসাব করবা, আচ্ছা আমাদের শেষ করতে হবে, আমাদের হচ্ছে 24 বেজে গেছে, আমাদের হচ্ছে পেড বেসের ক্লাস আছে। তো আরেকটা কথা বলি, এই শেষে আরেকটা কথা বলি, সবার হচ্ছে পয়েন্ট গুলো হিসাব করবা। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে হচ্ছে পয়েন্ট কত, দুইটা হচ্ছে যোগ করবা। যোগ করে দেখবা যে কত পয়েন্ট আসছে। আর থার্ড ইয়ারে হচ্ছে কত পয়েন্ট হইলে ফার্স্ট ক্লাস রেজাল্ট আসবে। যাদের হচ্ছে অলরেডি ভালো রেজাল্ট আছে, মানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার হচ্ছে ফার্স্ট ক্লাস রেজাল্ট চলে আসে, তাদের তো টেনশন নাই, তারা হচ্ছে আরো ভালো করার চেষ্টা করবা। আর যাদের হচ্ছে কিছুটা কম আছে, তো থার্ড ইয়ারের চেষ্টা করবা যে আগের থেকে হচ্ছে বেটার করে বা হচ্ছে থার্ড ইয়ারে একটু বেশি পয়েন্ট তুইলা যাতে ফার্স্ট ক্লাস রেজাল্টটা থাকে। ঠিক আছে? আর যাদের হচ্ছে সেকেন্ড ক্লাস আছে, তো টেনশনের কিছু নাই। তো তারাও একটু ভালো চেষ্টা করবে যে আরো উন্নতি যাতে করা যায়। আর যাদের অলরেডি ফার্স্ট ক্লাস রেজাল্ট আছে, তারা চেষ্টা করবে যে আরো বেশি তোলার জন্য। আর যাদের হচ্ছে এই 3 পয়েন্ট এই 5-0 উপরে 5-0 উপরে আছে, তো তারা চেষ্টা করবা যে আরো ভালো করার জন্য, বিশেষ করে এই 3.75 এর উপরে রাখার জন্য। যদি 3.75 এর উপরে থাকে তাহলে হচ্ছে স্পেশাল একটা সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়। যাদের রেজাল্ট হচ্ছে 3.75 এর উপরে, তাদের হচ্ছে স্পেশাল একটা সার্টিফিকেট দেয়। তো যাদের রেজাল্ট হচ্ছে ওই লেভেলে ভালো, তারা চেষ্টা করবে যে আরো ভালো করার জন্য। ঠিক আছে? আর যাদের হচ্ছে ফার্স্ট ক্লাসের কাছাকাছি আছে, মানে 3 পয়েন্টের কাছাকাছি আছে, তারা চেষ্টা করবে থার্ড ইয়ারে ভালো করে হচ্ছে এই রেজাল্টটা 3 পয়েন্টের উপরে রাখার জন্য। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।